নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ বিষয় নিয়ে আলোচনার জন্য, যেটা বর্তমানে এখন এসআইআর ফর্ম ফিল আপ বা এনুমেরেশন ফর্ম নামে পরিচিত। তো এখানে যে বিষয়গুলো আলোচনা করতে হবে, এবং প্রথমেই বলে রাখি এটি একটি অত্যন্ত সহজভাবে পূর্ণ করা একটি ফর্ম, যেটা একটু নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমার এনুমেরেশন ফর্মের নিচে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড, অর্থাৎ আপনার কাছে যে ফর্মটা আসবে সেখানে এনুমেরেশন ফর্মের তলায় বিএলওর নাম এবং তার ফোন নাম্বারটাও লেখা থাকবে। এটাকে আমাদের অ্যানুইশন 3 হিসেবে পরিচিত। তো যার প্রথমেই থাকবে, দেখতেই পাচ্ছেন ইলেক্টরস নেম এবং এপিক নাম্বার, অ্যাড্রেস, প্রি প্রিন্টেড, অর্থাৎ এখানে আমরা বলতেই পারছি যে এখানে আপনার নাম, আপনার ভোটার কার্ডের নাম্বার এবং অ্যাড্রেস প্রিন্ট করা থাকবে। এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, আপনার বুথের পার্ট নাম্বার, আপনার বুথের পার্ট নাম্বার, নেম এবং বুথের নামটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, নেম, স্টেট প্রিন্টেড, অর্থাৎ আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং যে বুথে আপনি ভোট দেন সেই ভোটের নাম, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা এবং লোকসভা কেন্দ্রের নাম, রাজ্য, সব কিছুই লেখা থাকবে। এবং এরপরে যে বিষয়টা বলবো সেখানটা খুবই ইউনিক বা একমাত্র, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড আছে। এই কিউআর কোডটা আপনার কাছে প্রিন্ট হয়ে আসবে এবং এটা আপনারা দেখতেই পাবেন যে সেখানে একটা ইউনিক কিউআর কোড আপনার আগে থেকেই থাকবে। তো এটা গেল ফর্ম ফিল আপের একটা বিষয়। এরপরে চলে আসি, যেখানে দেখছেন ওল্ড ফটো প্রিপ্রিন্টেড, অর্থাৎ আপনার এর পূর্বে যে ছবিটা নেওয়া ছিল ভোটার কার্ডে, সেই ছবিটাই কিন্তু এখানে প্রিন্টেড হয়ে থাকবে। অর্থাৎ এটা আপনি দেখেই বুঝতে পারবেন যে এই ফর্মটা একমাত্র আপনারই। সুতরাং এখানে আর কিছু বলার আপনার থাকে না। এর পরবর্তী যে বিষয়টা সেখানে হচ্ছে, দেখুন পেস্ট কারেন্ট ফটো, অর্থাৎ এখানে কিন্তু ফাঁকা থাকবে। আপনাকে একটা নতুন অর্থাৎ রিসেন্ট তোলা ছবি, আপনাকে কালার ছবি, পাসপোর্টের একটু ছোটো সাইজ সম্ভবত, সেটা আপনাকে তুলে পেস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা ব্যাপারটা বোঝা গেল। এর পরবর্তী যে বিষয়টা আলোচনা করব, চলুন এরপরে আমরা দেখে নিই যে ফর্মে কী ফিল আপ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ডেট অফ বার্থ, অর্থাৎ যে তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা আপনি দেবেন DDMMYY, অর্থাৎ এখানে দিনের যেমন আমি ধরে নিচ্ছি 7/5/2095, তাহলে 07/05/1995, তাহলে এখানে 1995। আপনি ইংরেজিতেই দেবেন, চেষ্টা করবেন ইংরেজিতে আপনি লিখতে পারেন। এখানে যেহেতু ইংরেজি অক্ষর আছে, আপনার যদি বাংলায় এই ফর্মটা দেয়া থাকে আপনি তবুও ইংরেজিতে আপনি লিখতে পারেন ডেট অফ বার্থটা। এরপরে যে বিষয়টা সেটা দেখুন আধার নাম্বার, অর্থাৎ এখানে আপনার যে আধার নাম্বারটা সেটা আপনি এইখানে লিখবেন। অবশ্যই এটা অপশনাল আছে, অর্থাৎ এটা আপনি চাইলে দিতেও পারেন, নাও পারেন। একমাত্র এই ফর্মটাতেই আমি দেখলাম যে আধার নাম্বারটা অপশনাল, অর্থাৎ আপনি প্রয়োজন মনে করলে দিতেও পারেন অথবা এটাকে আপনি নাও দিতে পারেন।
এরপরে চলে আসি এই যে কলামটা আছে মোবাইল নাম্বার। আপনার এই ঘরটায় আপনার মোবাইল নাম্বারটা দেবেন। আপনার মোবাইল নাম্বারটা আপনার পরিবারের সকলেই ইউজ করতে পারে, সকলের জন্য আলাদা আলাদা নাম্বার দিতে নাও হতে পারে, একটাই নাম্বার গোটা পরিবারের সকলের জন্য আপনি দিতে পারেন। এটা আপনার যে ফোন নাম্বারটা চালু থাকে এবং চালু আছে সেই নাম্বারটাই আপনি অবশ্যই দেবেন। এরপরে আসি ফাদার অবলিক গার্জিয়ানস নেম, অর্থাৎ আপনার বাবার নামটা এখানে লিখবেন। আপনি এখানে আপনার বাবার নামটা প্রথমে যদি মনে করেন বাংলায় লিখতে পারেন এবং পাশে ইংরেজি লিখতে পারেন। আমি মনে করি ইংরেজি লেখার পরে আপনি তারপরে বাংলাও লিখতে পারেন, যাতে দুটো ভাষাতেই ব্যাপারটা পরিষ্কার থাকে। তাহলে বাবার নামটা আপনি লিখলেন। এরপরে যদি ফাদার্স অর গার্জিয়ানস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবল, যদি আপনার এই নাম্বারটা অর্থাৎ বাবার এপিক নাম্বারটা যদি আপনার কাছে থেকে থাকে সেটা আপনি অবশ্যই দেবেন। এবং ওনার যদি 2002 সালের এপিক অর্থাৎ ভোটার লিস্টে ওনার নাম থাকে, ওখানে ওনার ভোটার কার্ড নাম্বারটা আপনি পেয়ে যাবেন। আর আপনার কাছে অলরেডি থাকবে। এরপরে চলে আসি মাদার নেম, অর্থাৎ আপনার মায়ের নামটা আপনি লিখবেন। এখানে মায়ের নামটা পরিষ্কার করে লিখলেন, ইংরেজিতে লিখলেন, তারপরে বাংলা লিখতে পারেন। এরপরে চলে আসি স্পাউস নেম, অর্থাৎ আপনি যদি স্ত্রী হন আপনার স্বামীর নামটা লিখবেন, আপনি যদি স্বামী হন আপনার স্ত্রীর নামটা লিখবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি কোনো অবিবাহিতা ছেলে বা পুরুষ হয় তাদের কিন্তু এই কলামটা ফাঁকা রাখতে হবে। আমি আবার বলছি, অবিবাহিত ছেলে বা মেয়ে তাদের ক্ষেত্রে স্পাউস নেম অ্যান্ড স্পাউস এপিক এই দুটো কলাম কিন্তু তাদের জন্য পূরণ করতে হবে না, এটা কিন্তু বুঝে নিতে হবে। সুতরাং স্পাউস নেম আপনি যদি স্ত্রী হন আপনার স্বামীর নাম লিখবেন, আপনি যদি স্বামী হন আপনার স্ত্রীর নাম লিখবেন, এবং আপনি যদি স্ত্রী হন আপনার স্বামীর এপিক নাম্বারটা লিখবেন, আর আপনি যদি স্বামী হন আপনার স্ত্রীর এপিক নাম্বারটা এখানে লিখে দেবেন। এই জায়গাটায় এপিক নাম্বারটা লিখবেন করসপন্ডিং, আর এখানে আপনার করসপন্ডিং নামগুলো হয়ে গেল। তাহলে এই যে ব্যাপারটা আমাদের হয়ে গেল। এরপরে যে মেইন ব্যাপারটা আমি বলবো সেটা একটু ঠান্ডা মাথায় বুঝে নেওয়াটা দরকার। এসুন এরপরে আমরা চলে আসি যেটা মেইন জিনিস, অর্থাৎ আমাদের 2002 সালের যদি লিস্টে কারো নাম থেকে থাকে তখন কিন্তু আমরা শুধুমাত্র এই কলামটা পূরণ করব। এই কলামটা ছাড়া আমরা এইটা পূরণ করব না। যাদের 2002-এ নাম আছে তারা কেবলমাত্র এই ঘরটাই পূরণ করব, আর যাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই তারা এই ঘরটা পূরণ করব না, অর্থাৎ এই ঘরটা তখন পূরণ করব। আমি আবার বলছি, যারা 2002-এর ভোটার লিস্টে নাম আছে যাদের, তারা এই ঘরটাই ফিল আপ করবো, এটা করব না, এটা তাদের জন্য দরকার নেই। ঠিক আছে, এটা একটু বুঝে নিই। তাহলে আমরা এরপরে দেখা যাক যে কী করতে হবে। এখানে দেখছি, মনে করি আপনার নাম ভোটার লিস্টে আছে 2002-এর, তখন আপনি কী করবেন, আপনার নামটা লিখবেন এবং আপনার এপিক নাম্বারটা লিখবেন। ঠিক আছে, এখানে আর এখানে রিলেটিভ নেম, এই রিলেটিভ নেমটা যেটুকু নির্বাচন কমিশন বলছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে কেবলমাত্র আপনার বাবা, আপনার মা অথবা আপনার দাদু, দিদা, আপনার এই কয়েকজন হতে পারে, এছাড়া আর কেউ হবে না। এবং তার সঙ্গে আপনার কি রিলেশন, যদি বাবা হয় ফাদার, যদি মা হয় মা বলে আপনি লিখতে হবেন। আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। এরপরে যে ডিস্ট্রিক্টে আপনি আছেন সেই ডিস্ট্রিক্টটা লিখতে হবে।
রাজ্যের নাম লিখতে হবে এবং আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম, অর্থাৎ এইখানটা আপনার যে বিধানসভা কেন্দ্রে আপনি আছেন সেই বিধানসভা কেন্দ্রের নামটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে। এবং 2002 সালে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যে নাম্বারটা ছিল সে আপনি 2002 ভোটার লিস্টেই পেয়ে যাবেন এবং সেখানে আপনার পার্ট নাম্বারটা কত এবং সেখানে সিরিয়াল নাম্বারটাই বা কত সেটা আপনাকে কিন্তু লিখতে হবে। এখানে কিন্তু আপনি এইটুকুই ফিল আপ করবেন, এখানে কোনো কিছু আপনি করবেন না, ঠিক আছে। এটা গেল যাদের নাম 2002 লিস্টে আছে তাদের জন্য। তো চলে যাক, আমরা চলে আসি যাদের নাম 2002 নেই, যাদের নাম এইখানে নেই, অর্থাৎ যারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না তাদের জন্য এই কলামটা আমরা দেখব। এখানে বলছে ডিটেলস অফ দ্য রিলেটিভস হুজ নেম ইজ গিভেন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। অর্থাৎ 2002 যদি আপনার নাম না থাকে কিন্তু আপনার বাবা, দাদু, দিদা, মা, আপনার আত্মীয় পরিজনের যার নামই থাকবে তার নামটা আপনি এখানে দিতে পারেন, তার মাধ্যমে আপনার ম্যাপিংটা হয়ে যাবে। তাহলে সেখানে আপনি নেম লিখবেন, অর্থাৎ যার নামটা এখানে রয়েছে সেই নামটা লিখবেন, যেটা 2002 মানে আপনার যদি 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম নেই সেই নামটা আপনি লিখবেন, ঠিক আছে। এবং এপিক নাম্বারটা লিখবেন। আর রিলেটিভ নেম অর্থাৎ যার নামটা আপনি বসাতে চাইছেন, যদি এটা সাধারণত বাবা, মা এই দুটো নামই কিন্তু বসানোই যথাযথ, সেই নামটা এবং তার সঙ্গে কি রিলেশন আছে সেটা আপনি অবশ্যই দেবেন। এই রিলেশনটা আপনার মা হলে মা, বাবা হলে বাবা, দাদু হলে দাদু, দিদা হলে দিদা, এটা আপনি দেবেন। এরপরে আমরা যে ডিস্ট্রিক্টে আপনি আছেন সেই ডিস্ট্রিক্টের নাম লিখবেন এবং এরপরে যে রাজ্যে আছেন তার নামটা লিখবেন এবং এরপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনার বিধানসভা কেন্দ্রের নাম এবং বিধানসভা কেন্দ্রের নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা আপনি দেবেন। এটা হচ্ছে আপনার মূল কাজ, যেটা মূল বক্তব্য যে যাদের নাম 2002 লিস্টে নেই কিন্তু তার আত্মীয় পরিজনের কারো না কারো নাম 2002 আছে, 2002 ভোটার লিস্টে আছে, তাদের জন্য এই কলামটা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এরপরে বিষয়টা একটু বলি। এরপরে চলে আসি, আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেল। এখানে কিন্তু তিনটে আপনাকে বক্তব্য যেখানে আপনি সই করবেন, দেখুন, দ্য ইলেক্টর মেনশন অ্যাবাভ বিং মাইসেলফ বা মাই ফ্যামিলি মেম্বার হ্যাজ নট অ্যাকুয়ার্ড দ্য সিটিজেন্স অফ এনি আদার কান্ট্রিজ, অর্থাৎ আমি এখানে অঙ্গীকার করছি যে আমি বা আমার কোনো ফ্যামিলি মেম্বার অন্য কোনো দেশের নাগরিক নয়, এটা কিন্তু আপনি ডিক্লারেশনে দিচ্ছেন। তারপরে যে ডিক্লারেশনটা বলছি 2 নম্বর, I am applying for the inclusion of electoral roll and the name mentioned above being myself or my family members is not included in any other assembly constituency or parliamentary constituency, অর্থাৎ এই বিধানসভা বা লোকসভা কেন্দ্র ছাড়া অন্য কোথাও আমি বা আমার পরিবারের কেউ অন্য কোনো বিধানসভা কেন্দ্রে বা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে আমার নাম সেখানে যুক্ত নেই। আমার এই মর্মে আপনি আবেদন করছেন যে আপনার নামটা যেন ইলেকট্রাল রোলে ইনক্লুড থাকে বা যুক্ত থাকে বা যুক্ত করে দেওয়া হয়। 3 নম্বর যে বক্তব্যটা আছে বলছে, I am aware the making of above statement or declaration is relation is to is application which is false, which is known as the believed to be false or do not believe the truth is punishable under the section 31 of the Representation of the People Act 1950, অর্থাৎ 1950 সালের একটা নিয়ম অনুসারে যদি
আপনার বক্তব্য কোনো অসঙ্গতি পাওয়া যায় বা মিথ্যে পাওয়া যায়, ব্যবহৃত হয়। It embraces for a term with the extent to 1 year or fine with a fine or both. আপনার 1 বছরের জরিমানা এবং আপনার 1 বছরের জেল জরিমানা হতে পারে এবং দুটোই ঘটতে পারে। এটা কিন্তু আপনি জেনে বুঝেই সই করছেন যে যদি এই বিষয় সম্পর্কে আপনি কোনো মিথ্যে তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা আপনার উচিত হবে না। এই বিষয়টা কিন্তু খুব সচেতন। এরপরে দেখুন সিগনেচার left thumb impression of the elector or any adult family member mentioned with the date. এখানে আপনি আপনার সইটা করতে পারেন এবং আপনি লেফট মানে থাম্ব ইমপ্রেশন দিতে পারেন। দিয়ে আপনি এখানে অবশ্যই আপনার পরিবারের কেউ যিনি বড়, যার বয়স্ক, তার একটা সই দিতে পারেন। দিয়ে এটা আপনি বিএলওকে আন্ডারটেকিং দিচ্ছেন, হ্যাঁ, এবং সেখানে বিএলওর সিগনেচার করবে, করে তিনি এই বিষয়টা পুরোপুরিভাবে জমা নেবে এবং এটা হচ্ছে আপনার ডিটেলস একটা এনুমারেশন ফর্ম, যেটা আপনার এসআইআর ফর্ম নামে পরিচিত। এবং আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আপনাদের বোঝাতে কোনো অসুবিধা হয়ে থাকে বুঝতে, আমাকে কমেন্টে জানাবেন। এই ফর্মটা সম্পর্কে আমি আবার পুনরায় আলোচনা করব। এখানে এর সঙ্গে দেখতে পারবেন একটা ইনফরমেশন শিট রয়েছে, যেখানে বিষয়গুলো বলা আছে, যে জিনিসগুলো আপনারা দেখবেন। এটা যদি বাংলায় থাকে আপনারা কিন্তু প্রত্যেকে বাংলায় পাবেন। আমি তবু তার মধ্যে বলছি এই বিষয়টা একটু জেনে রাখা দরকার যে যাদের নাম আপনার এই ভোটার 2002 লিস্টে আছে তারা তো কোনোভাবেই অসুবিধার মুখে পড়ছে না, কিন্তু যাদের এই ভোটার লিস্টে নাম নেই 2002 তাদের ক্ষেত্রে কোনো সমস্যার কারণ নেই। তাদের ক্ষেত্রে একটি বিশেষ ব্যাপার, যদি তার জন্ম 1/7/1987 সালের আগে হয়, তখন তাকে নিজে কিছু ডকুমেন্টস আছে যেগুলোর মধ্যে একটা তাকে সাবমিট করতে হবে, যেটা তার বার্থ সার্টিফিকেট হতে পারে। আর যদি তার জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হয়, তখন তাকে নিচের যে কোনো একটা এবং মা বাবার যে কোনো একটা ডকুমেন্টস সাবমিট করতে হবে, অর্থাৎ দুটো জিনিস সাবমিট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যাদের জন্ম 2/12/2004 তাদের ক্ষেত্রে একটি বিশেষ বিষয় আছে, যেটা হচ্ছে তার আপনারা এটাকে দেখতেই পাবেন যে জিনিসগুলো আছে। যাই হোক, এই যে এখানে 12 থেকে 13টার লিস্ট আছে, অর্থাৎ এই 13টার মধ্যে আপনার যে কোনো একটা, বা যাদের ক্ষেত্রে 87 সালের পরে জন্ম তার ক্ষেত্রে দুটো মা এবং বাবার যে কোনো একটা অথবা নিজের এই ডকুমেন্টসগুলো দিতে হবে। তো এটাই হচ্ছে মূল বিষয়, এছাড়া আর তেমন কিছু বিষয় না। এটা আপনি আস্তে আস্তে বুঝে নিয়ে নিজেরা ঠান্ডা মাথায় প্রথমে এনুমারেশন ফর্মটা জেরক্স করে নিয়ে তার উপর ফিল আপ করাটাই উচিত। সেক্ষেত্রে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমরা দেখতে পাচ্ছি যেটা এনুমারেশন ফর্ম, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ফর্মটা পূরণ করা অত্যন্ত গুরুত্ব সহকারেই করা উচিত। ঠিক আছে, কোনো কিছু সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই তার সমাধানের চেষ্টা করব। আর কোনো ভুল ত্রুটি হলে সেটাও আমাকে বলবেন, আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আরও কোনো মতামত দিতে চান অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।